প্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদের সামনে এসেছিলাম প্রথম অধ্যায় নিয়ে। আজকে আমি পঞ্চদশ অধ্যায় বাংলাদেশ বিশ্ব পরিচয় এর পঞ্চদশ অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার পরিচ্ছেদ 15.1 সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় এই বিষয়ের উপরে তোমাদেরকে দিক নির্দেশনা করব এবং শর্ট নোট প্রদান করব, যার থেকে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি যে আমাদের এই দেশটি নানা প্রকার সামাজিক সমস্যায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সামাজিক সমস্যায় নিপীড়িত হয় বা নিম্নজিত হয়। সেই সামাজিক প্রথম প্রশ্ন হলো যে সামাজিক সমস্যাগুলো কি। সেই সামাজিক সমস্যাগুলো আগে আমরা চিহ্নিত করব। এরপর সেই সামাজিক সমস্যাগুলো কিভাবে দূর করা যায় বা কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে আলোকপাত করব। সামাজিক সমস্যা বলতে আমরা কি বুঝি? প্রথমত কথা হলো, সামাজিক সমস্যা বলতে আমরা কি বুঝি? সমাজের প্রত্যেকটি মানুষের দৈনন্দিন জীবনযাপন প্রক্রিয়ায় যে সমস্ত কর্মকাণ্ডগুলো বাধার সৃষ্টি করে বা বাধার সৃষ্টি করে এবং নানা প্রকার অসুবিধার সৃষ্টি করে, সেই সমস্ত বিষয়গুলোকেই আমরা সামাজিক সমস্যা বলে থাকি। এই সামাজিক সমস্যাগুলোর মধ্যে প্রথমত আসে সামাজিক নৈরাজ্য। 1 নম্বরে আমরা বলতে পারি যে সামাজিক নৈরাজ্য। সামাজিক নৈরাজ্য। 2 নম্বরে আমরা বলতে পারি এই ধরনের সমস্যা মূল্যবোধের অবক্ষয়। মূল্যবোধের অবক্ষয়। 3 নম্বরে আমরা বলতে পারি নারীর প্রতি সহিংসতা। নারীর প্রতি সহিংসতা। নারীর প্রতি সহিংসতা। 4 নম্বরে বলতে পারি আমরা HIV ভাইরাস। HIV বা এইডস। এরপরে আমরা বলতে পারি সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা। এরপরে আমরা বলতে পারি জঙ্গিবাদ। জঙ্গিবাদ। এরপরে আমরা বলতে পারি দুর্নীতি। দুর্নীতি। এরপরে আমরা বলতে পারি ইভটিজিং। ইভটিজিং ইত্যাদি আমাদের সমাজের এইগুলোই আমাদের সমাজের সামাজিক সমস্যা। প্রথমত এই সামাজিক সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করলাম। এরপর আমরা এক এক করে এই সামাজিক সমস্যাগুলো কিভাবে দূর করা যায় বা প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আমরা পরিচ্ছেদ 15.1 এই পরিচ্ছেদে আলোচনা করব। দেখো, 1 নম্বরে বলা আছে যে সামাজিক নৈরাজ্য। সামাজিক নৈরাজ্য সাধারণত সমাজের মধ্যে ক্ষতিকর ও অসুবিধাজনক অবস্থা পরিস্থিতিকেই সামাজিক সমস্যা বলে। যে কোনো ঘটনা নিয়ে যে কোনো পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি করাকেই সামাজিক সমস্যা বলে। এই সামাজিক সমস্যা যে কোনো কিছু মানুষ একত্রিত হয়ে যদি যে কোনো বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এবং সেই উদ্বেগ অনুভূতি থেকেই এই সামাজিক নৈরাজ্যের সৃষ্টি হয় এবং তার থেকে বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে। সমাজ
এর উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে, সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হতে পারে এবং সামাজিকভাবে তারা নানা এক শ্রেণীর মানুষ হেয় প্রতিপন্ন হতে পারে বা সামাজিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সামাজিক নৈরাজ্য এমন পর্যায়ে যেতে পারে একেবারে সমাজ থেকে রাষ্ট্র সব কিছু গ্রাস করে দিতে পারে, অর্থাৎ মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সমাজের প্রচলিত আচার আচরণ রীতিনীতি ইত্যাদি নিয়ে যদি এক শ্রেণীর মানুষ গণ্ডগোল সৃষ্টি করার যে পায়তারা করে, সেখান থেকে সামাজিক বিশৃঙ্খলার জন্ম নেয় এবং সেই বিশৃঙ্খলা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সেটা আরও বড় আকার ধারণ করে, বৃহৎ আকার ধারণ করে এবং তা সমাজের জন্য রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতে পারে, কারণ বিশৃঙ্খল মানুষগুলো ঘরে বসে না থেকে যে কোনো জিনিস সহজে যেটা সমাধান করা যায় সেই সহজে সমাধান করা বাদ দিয়ে তারা রাস্তাঘাটে মানববন্ধন তৈরি করতে পারে, যানবাহনের ক্ষতি করতে পারে, যানবাহন চলাচলে বাধাগ্রস্ত করতে পারে এবং নৈরাজ্যের শেষ পর্যায়ে তারা নিয়ে যায় এবং এতে করে তারা দেশের ও জাতির ক্ষতি করে। এই ক্ষতির থেকে এদেরকে রক্ষা করার একটি মাত্র উপায় হলো যে এই শ্রেণীর মানুষগুলো সাধারণত কাজকর্ম কম করে তারা নানা প্রকার এই সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্যের উল্লেখযোগ্য লক্ষণগুলো যদি আমরা দেখি, সেই লক্ষণগুলোর মধ্যে দেখা যায় অপরাধ প্রবণতা করা, মানুষের ভিতরে অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করা, তারপরে কিশোর অপরাধ দেখা দেয়, কিশোর মাদকাসক্ত হয়, অপহরণ, আত্মহত্যা, নারী নির্যাতন, বিবাহ বিচ্ছেদ, আইন শৃঙ্খলার অবনতি, ঘুষ, ছিনতাই, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, যৌনাচার, যৌনবেধির প্রাদুর্ভাব, স্বেচ্ছাচার, শিশুশ্রম, শিশুদের প্রতি অবহেলা, হত্যা প্রভৃতি এগুলোর থেকেই সামাজিক বিশৃঙ্খলা এবং এগুলো হয়ে থাকে। এরপরে সামাজিক বিশৃঙ্খলা নৈরাজ্যের ধারণাটা হলো সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্যের উল্লেখযোগ্য লক্ষণ এগুলো, এবং এগুলোর থেকে এইগুলো যে সমাজের মধ্যে বেশি দেখা যায় সেই সমাজটি হলো সামাজিক নৈরাজ্যের অন্তর্গত। যে সমাজের ভিতরে এই সমস্ত পাপ কার্য বা এই ধরনের কর্মকাণ্ড কম আছে সেই সমাজ নৈরাজ্যের মুক্ত। এখন সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য। এই বিশৃঙ্খলার শেষ পরিণতি হলো নৈরাজ্য। রাষ্ট্রের শাসনতন্ত্র যখন আর কাজ করে না এবং শাসনতন্ত্র ব্যক্তি বা গোষ্ঠীর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সমাজে নৈরাজ্য দেখা দেয়। উদাহরণস্বরূপ ঘুষ, নারী নির্যাতন, অপহরণ, যৌনাচার ইত্যাদি কথা উল্লেখ করা যায়। এগুলো যদি রাষ্ট্রযন্ত্র বিশেষ করে সরকার শক্ত হাতে দমন করতে ব্যর্থ হয়, তখনই এই ধরনের সমাজের ভিতরে বিশৃঙ্খল সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমাদের কিছুদিন আগে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিল এবং ফলে সমগ্র ঢাকা শহরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং তারা রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করেছিল এবং এইটাই নৈরাজ্যের চরম উদাহরণ। আবার দেখা যায় যে সড়ক দুর্ঘটনায় কোনো এক স্কুল ছাত্র বা ছাত্রী নিহত হয়েছে এবং ফলে সমাজের সব শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ দেয় এবং এই সব কর্মসূচি ফলে সমাজে নৈরাজ্য সৃষ্টি হয়। এই সব ক্ষেত্রে যদি সরকার বা শাসনযন্ত্র শক্ত হাতে দমন না করতে পারে তাহলেই সেখানে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়। ফলে মানুষের জীবনের দুর্ভোগ বেড়ে যায়, মানুষ নানাভাবে কষ্ট পায়, মানুষের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয় এবং মানুষ নানাভাবে এর অসুবিধাগুলোর সম্মুখীন হয়। এখন আমরা এই সামাজিক নৈরাজ্য দূর করার জন্য দুই একটি কারণ আমরা লিখতে পারি কিভাবে এটা প্রতিরোধ করা যায়। সামাজিক নৈরাজ্য দূর করার জন্য প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, এক নম্বর কাজটি করতে হবে শাসনযন্ত্র শক্ত হাতে পরিচালনা করতে হবে। শাসনযন্ত্র শক্ত
শক্ত হাতে কাজ করতে হবে, এরপরে 2 নম্বর হলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে, করতে হবে। 3 নম্বর আমরা বলতে পারি যে আইনের শাসন প্রয়োগ করতে হবে, 4 নম্বরে আমরা বলতে পারি যে অপরাধীকে বিচার কার্য সঠিকভাবে করতে হবে এবং অপরাধীকে শাস্তির আওতায় আনতে হবে, আনতে হবে। 5 নম্বরে আমরা বলতে পারি যে সর্বোপরি মানুষের ভিতরে শৃঙ্খলা বোধ জাগ্রত করতে হবে। সকল মানুষের মধ্যে শৃঙ্খলা বোধ জাগ্রত করতে হবে। মোটামুটি এই 5টি কাজই পারে আমাদের এই সামাজিক নৈরাজ্য দূর করার জন্য বা প্রতিরোধ করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য। এই 5টি কাজ যদি আমরা করতে পারি তাহলে সমাজের নৈরাজ্য অনেকটা কমে যাবে বা নৈরাজ্য থাকবে না, ফলে মানুষ সুখ শান্তিতে বা উন্নত জীবনযাপনের জন্য উন্নয়ন কাজ অব্যাহত থাকতে পারে। এরপরে আমরা আসি মূল্যবোধের অবক্ষয়। প্রত্যেকটি মানুষের মধ্যে যদি ধর্মীয় অনুভূতি কাজ না করে, ধর্মীয় অনুভূতি যদি অনুপস্থিত থাকে তাহলে মূল্যবোধের অবক্ষয় ঘটে। সেক্ষেত্রে সুশিক্ষা একান্ত প্রয়োজন। সুশিক্ষা ছাড়া মূল্যবোধ জাগ্রত করা কখনোই সম্ভব নয়। বিশেষ করে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় চিন্তা চেতনা, পাপ কার্য থেকে নিবৃত থাকা, পাপকে ভয় করা, এগুলোর থেকে যদি নিবৃত না রাখা যায় তাহলে মূল্যবোধের অবক্ষয় রোধ করা সম্ভব নয়। অর্থাৎ সমাজের প্রত্যেকটি মানুষের মধ্যে মূল্যবোধ জাগরিত করার জন্য ছোট থেকে বড় সবার মধ্যে যে সামঞ্জস্যপূর্ণ আচার আচরণ বা নিয়ন্ত্রণ, এগুলো থাকা একান্ত প্রয়োজন। এবং বিশেষ করে এই জিনিসটা মূল্যবোধের মূল বিষয়বস্তুই হলো ধ্যান ধারণা, বিশ্বাস, এই জিনিসটা। অর্থাৎ ধ্যান ধারণা এবং বিশ্বাস যদি না থাকে তাহলে তারা কখনোই এই মূল্যবোধে আকৃষ্ট হবে না। মূল্যবোধ হলো বড়দের প্রতি যেমন শ্রদ্ধা দেখানো, ঠিক তেমনি অতিথির প্রতি সম্মান প্রদর্শন করা, ঠিক তেমনিভাবে ছোটদের প্রতি স্নেহ, মমতা, ভালোবাসা দ্বারা সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। এখানে যদি বড়রা শুধু মনেই করে যে তারা শুধু শ্রদ্ধাই পাবে, ছোটরা তার কাছে কিছু পাবে না, তাহলে মূল্যবোধের অবক্ষয় ঘটতে বাধ্য। কাজেই প্রত্যেকটি মানুষের ভিতরে সাদৃশ্যপূর্ণ আচরণ করা এবং সেই সাদৃশ্যপূর্ণ আচরণের পরেই মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। ঠিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আমরা যে কাজগুলো করতে পারি সেই কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: 1. ধর্মীয় শিক্ষার আলোকে
সন্তান মানুষ করা, সন্তান মানুষ করা। 2 নম্বর, সুশিক্ষা প্রদান করা, সুশিক্ষা প্রদান করা। 3 নম্বর, সকলের মধ্যে শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার মনোভাব তৈরি করা, মনোভাব তৈরি করা। অন্ততপক্ষে এইগুলো যদি আমরা করতে পারি তাহলে পরিবারের বয়োজ্যেষ্ঠরা ছোটদেরকে এই মূল্যবোধের শিক্ষাটি পরিবারের বড়রা ছোটদের মধ্যে মূল্যবোধ জাগৃত করবে, মূল্যবোধ তৈরি করবে। এই হলো মূল্যবোধ কিভাবে গড়ে তোলা যায় সেটা করা। এরপরে নারীর প্রতি সহিষ্ণুতা। সকল মানুষই আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা সকল প্রত্যেকটি মানুষের যথাযোগ্য সম্মান প্রদর্শন করে থাকে এবং প্রত্যেকটা মানুষের যে সম্মান বোধ আছে সেটাকে করা, সেই সম্মান বোধটাকে জাগৃত করা, সেই সম্মান বোধকে করা। পুরুষ বা নারী কর্তৃক যে কোনো বয়সের নারীর প্রতি শুধু নারী হওয়ার কারণে যে সহিংস আচরণ করা হয় তাই হলো নারীর প্রতি সহিংসতা। অর্থাৎ পুরুষ এবং নারী, এই পুরুষ এবং নারী দুইজনের মধ্যে বৈষম্যমূলক আচরণ, এই বৈষম্যমূলক আচরণটাই হলো নারীর প্রতি সহিংসতা। দেখা যায় একটা পরিবারে একটি ছেলে এবং একটি মেয়ে আছে, এখন দেখা যায় যে খাইতে বসার সময়ও দেখা যায় যে সেই মেয়েটার প্রতি বৈষম্য আচরণ করা হচ্ছে। কিভাবে? ছেলেটাকে দেওয়া হচ্ছে একটা ডিমের পুরো অংশ ধরে নিলাম, এবং কেন দেওয়া হচ্ছে? যে ছেলেটাই বড় হয়ে তাকে রুজির পরিবারের আয়ের উপার্জনের একটা ব্যবস্থা করবে, এই আশা করে বাবা মা। পক্ষান্তরে মেয়েকে বলা হয় যে তোরে তো বড় হলে বিয়ে দিয়েই অন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, সুতরাং তোকে আর করবো কি? এই যে বৈষম্যমূলক আচরণ, এই বৈষম্যমূলক আচরণটাই হলো নারীর প্রতি সহিংসতা। একটি নারী জন্মগতভাবেই সহিংসতা নিয়ে পরিবারের মধ্য থেকে সহিংসতা শুরু হয়। বাবা মা ভাই বোন বৈরী আচরণ করে, পার্থক্যমূলক আচরণ করে সহিংসতা প্রদর্শন করে। এরপরে যখন বয়সকালে বিয়ে হয়, শ্বশুরবাড়িতে গেলেও সেখানে বৈষম্যের শিকার হয় এবং তাকে নানা প্রকার নির্যাতনের মুখোমুখি হয়। সে ন্যায়সঙ্গত অধিকার, মৌলিক অধিকার যা আছে সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় ইত্যাদি কারণে নারী সে যে বৈষম্যমূলক আচরণ, সেই বৈষম্যমূলক আচরণের শিকার হয়। বৈষম্যমূলক আচরণের শিকারের ফলে তারা কি করে? এই সহিংসতার শিকার হয়। আমি যে কথাটা বলতে চাই যে সামাজিক কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির নানা অজুহাতে নারীর আর্থসামাজিক, শারীরিক কিংবা মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে নারীর প্রতি সহিংসতা ঘটিয়ে থাকে। নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক বা মানসিকভাবে নিগৃহীত করার নামই হলো নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন। এই সহিংসতা আচরণ বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল কলেজ, কর্মক্ষেত্র, হাট বাজার থেকে শুরু করে সর্বক্ষেত্রে ঘটতে দেখা যায়। একেবারে স্পষ্টতই পরিবারের মধ্য থেকে শুরু করে স্কুল কলেজে, রাস্তাঘাটে, হাট বাজারে, অফিস আদালতে, যেখানেই যাবে সেখানেই নারীদের সাথে এই বৈষম্যমূলক আচরণ
করা হয় এবং এই বৈষম্যমূলক আচরণ, নারীর প্রতি সহিংসতা, এটা আমাদের বাংলাদেশের একটি সামাজিক সমস্যা। এই সমস্যা দূর করার জন্য আমাদের নির্দিষ্ট কতগুলো কাজ করা উচিত, যে কাজগুলোর দ্বারা আমরা এই নারীর প্রতি সহিংসতা রোধ করতে পারি বা নারীর প্রতি সহিংসতা আমরা কমাতে পারি, অন্ততপক্ষে নিয়ন্ত্রণ করতে পারি। তা না হলে এটা আরও আমাদের ক্ষতির কারণ হতে পারে। এর থেকে আমাদের জন্ম নিতে পারে নৈরাজ্য, এর থেকে জন্ম নিতে পারে বিশৃঙ্খলা এবং নানা প্রকার অশান্তিতে ভরে যেতে পারে, এমনটি মনে হয়। এর একটি যে কাজ, সেটা হলো নারীর প্রতি সহিংসতা আমরা রোধের জন্য এই কাজগুলো আমরা করতে পারি। এক, ছেলে এবং মেয়ে দুজনকে এক দৃষ্টিতে, ছেলে ও মেয়ে দুইজনকে একইভাবে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করতে হবে। দুই, নারী শিক্ষার প্রসার ঘটাইতে হবে। প্রসার ঘটাতে হবে। নারীদের সম্মানজনক পদে অধিষ্ঠ করতে হবে, পদে বসাতে হবে। নারীদের সম্মানজনক পদে বসাতে হবে। 4 নম্বর হলো কোনো প্রকার বৈষম্য করা যাবে না। নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। মোটামুটি এই 5টি কাজ যদি আমরা করতে পারি, তাহলে নারীর প্রতি যে সহিংসতা হয় সেটা অনেকাংশেই কমে যাবে বা নিয়ন্ত্রণে আসবে। এরপরে আমরা চলে যাব HIV ভাইরাস, শিশু শ্রম, কিশোর অপরাধ, সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বে HIV ভাইরাস পরিস্থিতি খুবই বিপজ্জনক বা ভয়ানক। HIV ভাইরাস বাংলাদেশে HIV ভাইরাস বিস্তারের বহুবিধ কারণ রয়েছে। দেশটির পার্শ্ববর্তী দেশসমূহের এই ভাইরাসের বিস্তার ভয়াবহ। বিভিন্ন ব্যবসায়িক কাজকর্ম ও অন্যান্য কারণে প্রতিদিন দেশের হাজার হাজার লোক বিভিন্ন দেশে যাতায়াত করছে। বর্তমানে বাংলাদেশে আশঙ্কাজনকভাবে যৌনকর্মী সংখ্যা বেড়ে চলেছে। ইতিমধ্যে 6% যৌনকর্মী HIV ভাইরাস সংক্রমিত হওয়া এবং 52% ভাইরাস আক্রান্ত হবার মারাত্মক ঝুঁকি রয়েছে। তাছাড়া দেশের পেশাদারিত্ব রক্তদাতার সংখ্যাও বেড়েছে। এই সব রক্তদাতার সিংহভাগ মাদকাসক্ত। আমাদের দেশে
এইডস সম্পর্কে পর্যাপ্ত ধারণা ও সচেতনতার অভাব এইডস সংক্রমণের প্রধান কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন। আমাদের দেশে প্রায় 99% মোটর শ্রমিক ও রিক্সা চালক এইডস সম্পর্কে কিছু জানে না, অথচ প্রতিনিয়ত এর ঝুঁকি যৌন আচরণে লিপ্ত হচ্ছে। প্রতি বছর প্রায় 80,000 লোক বাংলাদেশ থেকে বিদেশে গমন করছে। তাদের কেউ কেউ নানাভাবে রোগের ভাইরাস বহন করে দেশে ফিরে আসছে। তাছাড়া একই সিরিঞ্জ ব্যবহার করে শিরায় মাদক দ্রব্য গ্রহণকারী সংখ্যা দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উল্লেখযোগ্য, বাংলাদেশে প্রথম এইডস সংক্রমিত ব্যক্তি দুবাইতে কর্মরত ছিল। যাই হোক, এইডসের প্রভাব। এইডস বা HIV ভাইরাস আক্রান্ত ব্যক্তি ও পরিবারকে সামাজিকভাবে নিগৃহীত হতে হয়। পৃথিবীর প্রায় সকল সমাজ এই রোগে আক্রান্ত ব্যক্তিকে অবজ্ঞার চোখে দেখা হয়। তাদের প্রতি কোনো প্রকার সহযোগিতা বা সহানুভূতি দেখানো হয় না, বরং সর্বক্ষেত্রে তারা নেতিবাচক মনোভাব পোষণ করা হয়। ফলে এই রোগে আক্রান্ত ব্যক্তির শারীরিক মৃত্যুর পূর্বেই মানসিক মৃত্যু ঘটে। এইডস আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে কর্মহীন হয়ে পড়ে, যা তার পরিবারের অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করে ফেলে। তাছাড়া পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে গোটা পরিবারের মধ্যে অসঙ্গতি ও বিপর্যয় নেমে আসে। এইডস আক্রান্ত ব্যক্তির পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস ও সম্পর্কের অবনতি ঘটে এবং শেষ পরিণতি হয় মৃত্যু, যা সমাজের সব মানুষকে অবজ্ঞার দ্বারা একটা মানুষকে মেরে ফেলে দেওয়ার একটা উপায়। যাই হোক, HIV ভাইরাসে প্রতিরোধের উপায়, প্রতিরোধ, ধর্মীয় অনুশাসন। এখানে এটা যদি আমরা এখানে লিখতে চাই যে HIV ভাইরাস কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, সেই প্রতিরোধের উপায়গুলো আমরা লিখব। এই যে এটা থেকে আমরা লিখতে চাই যে প্রতিরোধের উপায়। প্রতিরোধের উপায় এক হলো ধর্মীয় অনুশাসন অনুসরণ করা। ধর্মীয় অনুসরণ করা। 2 নম্বর হলো জীবন সঙ্গীর প্রতি বিশ্বাস থাকা। জীবন সঙ্গীর প্রতি বিশ্বাস স্থাপন করা। 3 নম্বরে আমরা বলতে পারি রক্তে HB পরীক্ষা করা। রক্তে HIV পরীক্ষা করা। 4 নম্বরে আমরা বলতে পারি যে অন্যের ব্যবহৃত সুজ, ব্লেড ইত্যাদি ব্যবহার না করা। ব্লেড ব্যবহার না করা। এরপরে কিশোর কিশোরী মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করা। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। 6 নম্বরে আমরা বলতে পারি যে নাক, কান, গলা ছিদ্র করার সময় নাক, কান ও ছিদ্র করার সময় একই সুজ ব্যবহার না করা। একই
সুচ বা কাঁচি ব্যবহার না করা, কাঁচি ব্যবহার না করা। এই হলো আমাদের HIV ভাইরাস। আরও কিছু কতগুলো আছে যেগুলো যদি আমরা করতে পারি তাহলে HIV ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। যে শরীরের অঙ্গ প্রতিস্থাপনে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা, যেমন অনেকে কিডনি প্রতিস্থাপন করে, কিন্তু তার আগে পরীক্ষা করে নেওয়া উচিত যে যে কিডনি দান করছে তার এই HIV ভাইরাস আছে কিনা, বা যাকে তিনি এটা দান করছে তারও ওইটা আছে কিনা। বিদেশ যাত্রা ও প্রবাসীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা। এরপরে যুব সমাজকে এইডস সম্বন্ধে গণসচেতনতা তৈরি করা। এগুলি পারে আমাদের HIV ভাইরাস প্রতিরোধে সহায়তা করতে। এরপরে আমরা আলোচনা করব সড়ক দুর্ঘটনা। এখানে সড়ক দুর্ঘটনা নানা সময় আমরা দেখতে পারি যে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, এবং সড়ক ঘটনা থেকে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ফলে রাষ্ট্রযন্ত্র একেবারে অকেজো হয়ে পড়তে পারে এবং মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হতে পারে। এইটা সড়ক দুর্ঘটনা সাধারণত যে কারণগুলিতে হয়ে থাকে সেটা হলো যে ড্রাইভারের অসতর্কতা, ড্রাইভারের অসতর্কতা, তারপরে হলো প্রশিক্ষণ সঠিক ছিল না, প্রশিক্ষণ কম থাকা, তারপরে ড্রাইভারের মাদক গ্রহণ করা, ড্রাইভারের মাদক গ্রহণ করা ইত্যাদি কারণে সাধারণত সড়ক দুর্ঘটনা হয়। বেপরোয়াভাবে গাড়ি চালানো বা রাস্তাঘাটও অনেক সময় আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে রাস্তাঘাটও অত মসৃণ থাকে না। সে রাতের অন্ধকারে বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় রাস্তার উঁচু নিচু দেখে না, সেখানে হঠাৎ করে সে উল্টে পড়ে যেয়ে দুর্ঘটনা করতে পারে, এবং সেই একটা দুর্ঘটনায় একটা পরিবারের জীবনে একেবারে নাভিশ্বাসে উঠতে পারে এবং মহাসমুদ্রের মধ্যে পড়ে। আজকে মাথায় একটা স্লোগান মনে রাখা উচিত যে সমাজ থেকে জীবনের মূল্য অনেক বেশি। জীবনের মূল্য দিতে গিয়ে তাকে সেইভাবে চলতে হবে, এবং এই সড়ক দুর্ঘটনা যদি রোধ করা যায় তাহলে আমাদের দেশের এই সামাজিক নৈরাজ্য অনেকটা কমে আসবে। মানুষের ভিতরে এই সচেতনতা বোধ জাগিয়ে তোলা, এবং সড়ক দুর্ঘটনার ফলে অনেকে পঙ্গু হয়ে যায়, সেই পরিবারটা ধ্বংস হয়ে যায়। সুতরাং সেগুলো থেকে আমাদেরকে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং সড়ক দুর্ঘটনা যাতে না ঘটে তাতে পুলিশ বাহিনীরও বা বিশেষ করে ট্রাফিক আইন জানা থাকতে হবে। ট্রাফিক আইন জানা থাকলেই সেই সড়ক দুর্ঘটনা বন্ধ হতে পারে। যাই হোক বন্ধুরা, আমাদের সামাজিক নৈরাজ্য ও সামাজিক মূল্যবোধের উপরে আমরা আজকে যা আলোচনা করলাম, এই আলোচনায় আমাদের পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য সামাজিক সমস্যাগুলো নিয়ে আলোকপাত করব, এবং আমরা সেই বিষয়েই করব। এইগুলা তোমরা শর্ট নোট করে পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ঠিক করে রাখবে। এখান থেকে কোনো একটা প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে, এবং আশা করি ভালো উত্তর লিখতে পারবে। খোদা হাফেজ আজকের মতো।